আমার সামান এখানে প্রায় 4,000 রিয়াল এর উপরে ছিল, বাংলা প্রায় 12 লাখ টাকার মতো। সে কিন্তু একজন আরবি, বাট সে কিন্তু এই সামানগুলো আপনার অনায়াসে মেরে দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে একটি মেসেজ দিব, যেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা মেসেজ। আপনি যদি প্রবাসী হন বা প্রবাসী হতে চান এবং যারা এখনও প্রবাসে আছেন, এই মেসেজটা সবার জন্যই অনেক কাজে আসবে। এটা হচ্ছে আমার দীর্ঘদিনের প্রবাস লাইফের, মানে প্রবাস লাইফ থেকে নেওয়া একটা অভিজ্ঞতা, এবং সেটি হচ্ছে ব্যবসা রিলেটেড, বিজনেস রিলেটেড। আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করবেন, এই মেসেজটি তাদের জন্য অনেকটা উপকার হবে। এবার আসি মেসেজের মেইন যে বিষয়, সেটা কি? সেটি হচ্ছে যে আপনি যখন মধ্যপ্রাচ্যের বিষয়গুলো আমি বলি, আপনারা অনেকে আছেন মধ্যপ্রাচ্যে প্রবাসী হিসেবে আছেন, যেমন আমিও আছি। তো প্রবাসী জীবনে যখন আমরা প্রবাসে আসি, আমরা কিন্তু কোনো না কোনো একটা ওই দেশের স্থানীয় কারো কারো মাধ্যমে আমরা আসি, এবং আমরা যখন কোনো বিজনেস দিই বা কোনো কিছু করতে যাই, এই দেশের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমরা কিন্তু সেই দেশের লোকদের মাধ্যমেই এই যে দোকানের লাইসেন্স করে থাকি। বুট যেটাকে বলা হয়, বুটগুলো আমরা ওই তাদের। আবার অনেকে আছে যে আমরা কন্ট্রাক্টে তার সাথে বিজনেস করে থাকি। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আপনার খুদ আপনার নিজের আরবি হতে পারে, বা হচ্ছে আপনি কাউকে বললেন যে আমি তোর একটা লাইসেন্স ইউজ করবো, আমি তোকে প্রতি মাসে টাকা দেবো। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু সতর্কীকরণ মেসেজ আমার এই ভিডিওতে আপনাকে দিব। আমি কিন্তু একজন ভুক্তভোগী, সো আপনারা যদি এই ভিডিওটা দেখেন, আশা করি আপনারা আর ভুক্তভোগী হবেন না। বিষয়টা প্রথমে আমি একটু আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি। আপনারা যারা দেশের ভিতরে চায়ের দোকানে চা চুমুক দিতে দিতে চিল্লে চিল্লে বলেন আরব দেশের মানুষ ফেরেস্তা, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ আরব দেশের মানুষ কেমন ফেরেস্তা এটা আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাদের মতো এত ভালো মানুষ দুনিয়াতে মনে হয় নাই। আপনি অন্য অন্য কান্ট্রিতে যান, ইউরোপ, ইউকে, তাদের মতো আপনি আরব দেশের মানুষ পাবেন না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি এদেশের একজন আরবির সাথে বিজনেস করছি দীর্ঘ 4 বছর। 4 বছর বিজনেস করার ক্ষেত্রে আমি একটা সময় আরও একটা ব্রাঞ্চ ওপেন করতে চাইলাম। তো সেক্ষেত্রে আমি আমার যেহেতু কফি শপ বিজনেস, আপনারা যারা কফি শপ সম্পর্কে আইডিয়া আছে, যে কফি শপের কী কী সামান লাগে এবং একটা কফির মেশিন বাংলাদেশের কত টাকা হতে পারে। আমি যেহেতু ওমানে আছি, একটা কফির মেশিন ওমানের 1,500 রিয়াল, 2,000 রিয়াল এভাবে করতে হয়। তো আমি যেটা নিয়েছি সেটার দাম হচ্ছে প্রায় 2,000 রিয়ালের উপরে, শুধু কফির যে মেশিন সেটা। তো আমি তো তার সাথে বিজনেসে গেলাম, দীর্ঘদিন ধরে তার সাথে বিজনেস করতেছি। তার বিহেভিয়ার, তার যা কিছু আছে সব কিছুই আমার কাছে বেস্ট মনে হয়েছে, অনেস্ট, ভেরি অনেস্ট। আপনি তাকে বলতে পারেন যে ভেরি অনেস্ট। তো প্রতি মাসে আমি তাকে টাকাও দিয়ে যাচ্ছি, সব কিছুই করে যাচ্ছি। বাট একটা ঘটনা আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনার আরব আরব গালফে বিভিন্ন দেশে আপনি দেখবেন যে মেলা হয়, আমাদের দেশের মতো মেলা হয় তাদের। তো মেলাতে কিন্তু আমি বিজনেস করতাম, কারণ মেলাতে বিজনেসটা ভালো হয়। তো বিজনেস করার ক্ষেত্রে আমি আমার এই যে আমি একটা ব্রাঞ্চ করব, ব্রাঞ্চ করার জন্য আমি যত সামান নিচ্ছি একটা দোকানে, কিন্তু শুধু মেশিন দিয়ে একটা দোকান ওপেন করা হয় না, এবং একটা দোকান ওপেন করার জন্য আপনাকে আরও অনেকগুলো সামান রাখতে হবে। যেমন হচ্ছে কফি মেশিনের সাথে তার একটা গ্রাইন্ডার লাগতে হবে, আরও অনেক ছোটোখাটো অনেক সামান থাকে, ফ্রিজ থাকে, অনেক কিছু থাকে, এসি থাকে। তো সব কিছুই কিন্তু আমার আছে। এখন এই যে মেশিনগুলো নেওয়ার পর আমি যখন তার সাথে একটি জায়গায় মেলায় গেছি, মেলায় ব্যবসা করলাম। তো রিসেন্টলি কিন্তু আপনারা জানেন ফিলিস্তিনের যুদ্ধ শুরুর আগে, যখন এই যুদ্ধ শুরু হলো, তখন ওই মেলাটাও বন্ধ করে দিল। এনাফ, এটা খুবই ভালো একটা উদ্যোগ, যেহেতু একটি মুসলিম কান্ট্রিতে যুদ্ধ চলছে। তো আরেকটি মুসলিম দেশ হিসেবে তো সেটাকে কখনোই তারা আনন্দ উদযাপন করতে পারে না। দ্যাটস রিয়েলি গুড। আমার কাছে এই উদ্যোগটাও খুবই ভালো লেগেছে। তো আমি ওখান থেকে চলে আসছি আমার যে দোকান, সেই দোকানে আসার পর আমি প্রায় যখন আসছি, তারপরে আবার ওমানে একটি ঘোষণা আসছে যে এখানে অনেক বড় সাইক্লোন হবে। তো আমি সামানগুলোর জন্য তাকে প্রতিনিয়ত একটু প্রেশার দিয়ে যাচ্ছি যে আমার দোকানের যত সামান আছে সেগুলো আমার অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার কাছে দিতে হবে। যেহেতু আমি আরেকটি দোকান নিয়ে রেখেছি অলরেডি, আমি ওইখানে দোকানটা ওপেন করব, সেটা হচ্ছে মাসকাটে। সেটা আমার পুরোপুরি রেডি ছিল।
তো তারপর আমি তাকে তো প্রতিনিয়ত ফোন করে যাচ্ছি আমার সামানটা লাগবে, সে আমাকে এখন না তখন, এখন না তখন এরকম করতেছে। কখনো বলতেছে সে আমি দুবাই আছি, কখনো বলতেছে ইয়েমেনে আছি, কখনো ওখানে ওখানে, মানে যেভাবে ফাঁকি দেওয়া যায় সেভাবেই সে কিন্তু আপনাকে আমার সাথে ফাঁকি দিয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারিনি সে কিন্তু আমার যত সামান আছে সবকিছু খেয়ে ফেলবে। বাই দ্য ওয়ে, আমি একটু আমার সামানের যে অ্যাকচুয়াল প্রাইসটা আমি আপনাদেরকে সেটা বলি। আমার সামান এখানে প্রায় 4000 রিয়াল এর উপরে ছিল। যদি হিসাব করেন 300 টাকা করে ধরলো, বাংলার প্রায় 12,000, বাংলার প্রায় 12 লাখ টাকার মতো যে আমার সামানগুলো যে আটকে গেছে। তো যারা কথায় কথায় বলেন আরব দেশের মানুষ ফেরেস্তা, তারা অবশ্যই বুঝে নেবেন তারা কতটুকু ফেরেস্তা। তো আটকানোর পর তো অনেক কাহিনী, আমি তাকে কল করেই যাচ্ছি, কিন্তু সে কিন্তু আমাকে ইগনোর করেই যাচ্ছে। এখন কি করব আমি, আর কোনো হদিস পাচ্ছি না। দ্যাম দিচ্ছি এরকম, শেষ পর্যন্ত সে বলেই দিছে যে আমি এই সামানগুলো আর দিতে পারবো না। সে কিন্তু একজন আরবি, বাট সে কিন্তু এই সামানগুলো আপনার অনায়াসে মেরে দিছে। তো যাই হোক, ফজরের আজান দিয়েছিল, যার কারণে আমি নামাজ পড়তে গেলাম। নামাজের বিরতি পর এখন আবার চলে আসলাম। এই যে মহিলাটাকে দেখতে পাচ্ছেন, মহিলাটা সবেমাত্র আসলো এবং আমাকে বলছে যে আমি টাকা দিলে সে আমাকে ইয়ে করবে, মানে ফিলিস্তিনের জন্য সে টাকা নিচ্ছে, ফিলিস্তিনের কথা বলে। বাট আমি আসলে জানি না বিষয়টা কতটুকু কী হবে। যদি বা এদেশে এই কেসগুলো হচ্ছে রেয়ার, এবং এগুলো আসলে কি বলবো বলার বাইরে। এখন আরব দেশের মানুষগুলো এরকম ভিক্ষা প্রথার দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছে। আসি, সে তো আমার এই সব কিছু নিয়ে গেল, সামান নিয়ে গেল 12 লাখ টাকার সামান। দেন হচ্ছে এখন কি করব বলেন, কিছু করার ছিল না। আমি বাধ্য এক প্রকার রাগ করে সবকিছু ছেড়ে দিয়ে তারপর চলে গেলাম দেশে। দেশ থেকে আহ, তার সাথে এর আগে আমার অনেক কাহিনী হয়েছে। আমি পুলিশের সাথে কমপ্লিট করছি, পুলিশের সাথে আমার অনেক ইয়ে হয়েছে। এখন আপনারা যারা আরব দেশে আছেন তারা ম্যাক্সিমামই জানেন, কিন্তু এই দেশের আইন কানুন যাই বলেন তারা কিন্তু এই দেশের মানুষের কথাই বলে। ঠিক আছে, এখন আমার কাছে প্রুফ ছিল, যার কারণে সে আমাকে কিছু আমাকে ফাঁসাতে পারে না। বাট আরেকটা বিষয় হচ্ছে যে আমারও আলহামদুলিল্লাহ ভালো আস্থা ছিল, যার কারণে আমি ওইখান থেকে ভালো সাপোর্ট পাইছি। আসলে কি, সবাই তো আপনার খারাপ হয় না, কেউ যদি খারাপ হয়ে দেখা গেছে, প্রতিটা দেশে ভালো খারাপের সংমিশ্রণ আসছে। তবে আমার যে প্রশ্ন, মানে এই কথার ক্ষেত্রে সেটা হচ্ছে যে এরা তো হচ্ছে আরব দেশের লোক, এদেরকে আমরা ফলো করি। তো আমরা এদেরকে ফলো করি, নবী রাসূল এদের দেশে আসছে এদেরকে হেদায়েত করার জন্য অবশ্যই। যদিও বা তারা কতটুকু সার্থক হয়েছে আমি সেটা জানি না, কারণ তাদেরকে এখনো হেদায়েত করতে পারে নাই। আর হেদায়েত আসলে মূলত আল্লাহর প্রদত্ত একটি গিফট বলতে পারেন। আল্লাহ যদি হেদায়েত কাউকে না দেয় তাহলে সে কখনোই সে হেদায়েত প্রাপ্ত হবে না। তো অবশ্যই ভালো খারাপ মিলে সব দেশে আছে। তো যে বিষয়টা হচ্ছে যে তারা কিন্তু এতটা অমানবিক, একটা জানোয়ারের এর চাইতে ভালো। আপনি তাদের সাথে যদি কম্পেয়ার করেন, তাদের সে জানোয়ার ভালো। তো পুলিশ যখন আমাকে নক করছে, আমি পুলিশকে বলছি যে আমার এমন এমন এই বিষয়, আমার এত টাকার সামান নিয়ে গেছে, তো আমার এই সামানগুলো দিতে বল। ঠিক আছে, এখন সে কমপ্লেন কিভাবে লঞ্চ করছে জানেন? কমপ্লেন লঞ্চ করছে যে সে আমার কাছে টাকা পায়, আমি টাকা দেয়নি। তো আমি বললাম অলরাইট, সে আমার কাছে টাকা পায় কিনা সেটা আমার কাছে তার হোয়াটসঅ্যাপে যত কথাবার্তা ছিল সব কিছু আমার কাছে রেকর্ড আছে, বুঝছেন। আমি এগুলো আগে রেখে দিতাম, যে আমি জানতাম আরব দেশের মানুষগুলো একটু ক্রিটিক্যাল হয়, তারপর কিন্তু আমি ওই বলে না অতি চালাকের গলায় ধরি, তারপর কিন্তু আমি ধরা খেয়ে গেছি। আরেকটি বিষয় এখানে আমি আপনাদেরকে নোট করি, সেটা হচ্ছে যে আপনি কখনো বাংলাদেশের বরিশালীদের বিশ্বাস করবেন না ভাই। এটা আমার ব্যক্তিগত একটি মতামত, আপনারা জানি না কেউ ধরা খাইছেন কিনা। বরিশালীদের কখনোই বিশ্বাস করবেন না, কারণ বরিশালীদের উপর এত খারাপ, স্পেশালি হচ্ছে বরিশালের ভোলার যে লোকগুলা, এগুলা যেরকম পানি থেকে উঠে আসছে না, মানে এগুলা খালি আপনার পাশাই ওই মাছের মধ্যে গুঁতা দিতে দিতে এখন মানুষের পাশায় গুঁতা দেয়, বুঝছেন। সো আপনি এই বিষয়টাও সবসময় খেয়াল রাখবেন। কারণ আমার যে সামানগুলো ছিল না সেগুলো কিন্তু সে ফিরাই দিত, কথা বলছেন, কিন্তু সে ফিরাই দেয় নাই। আমি যখন তারে বলছি যে দেখ এগুলো তো আমার নিজের না, এগুলো হচ্ছে আরেক আরবি, ওগুলো তাকে ব্যাক করে দিতে হবে, নয়তো বা সে অনেক ঝামেলা করবে, পুলিশকে খবর দিবে, এবং ইনফ্যাক্ট সে নিজে একজন পুলিশ। এভাবে আমি তারে বই দেখিয়েছি। তো সে ফিরে দিতে চাইছে, কিন্তু ওই যে বরিশাল্লা বোলার যে লোকটা ছিল, ওই বরিশাল্লা বোলার লোকটা বলে দিচ্ছে যে না, এগুলো হেয়ার সামান এবং হেয়ার আরো অনেক মালামাল আছে, তুই এগুলো নিয়ে নে, ব্যবসা কর, সমস্যা কি।
মানে হিংসা ছিল তারও। সে ওখানে একটু কফি শপে চাকরি করতো। হিংসা ছিল যে আমি এত ভালো সেল করতেছি, এ ছিল। আর আপনারা তো বাঙালি, আমিও বাঙালি, মানে জানেন যে একজন আরেকজনের প্রতি কি পরিমাণ হিংসা থাকে। তো এটাও কিন্তু আপনি বিদেশে অনেক বেশি পাবেন। তো অ্যাকচুয়ালি আমার মেসেজের মাধ্যমে আপনাদেরকে যে বিষয়টা নোটিশ করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যদি দেশের বাইরে বিজনেস করেন, কখনোই আরবের কাছে কোনো জিম্মা থাকার মতো কাজ করবেন না। কারণ ভাই, তাদের মতো জানোয়ার, এত জানোয়ার ভাই কেউ নাই, কেউ নাই, আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না। এরা এত হাইওয়ান, মানে আপনি যদি তাদের সাথে লেনদেন না করেন বা তাদের সাথে আপনি কাজ না করেন, কখনো আপনি সেটা বিশ্বাস করতে পারবেনই না, একেবারেই না। আর একদল লোক যারা আছেন চায়ের দোকানে চা খেতে খেতে, আপনারা চায়ের চুমুকে কথা বলতে বলতে বলেন যে আরে ইয়েমেনে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, আহ, মুসলিম দেশ, সেটা এটা। আরে ভাই, এরা যে কত পরিমাণ জুলুম করে সেটা আপনি আগে জানেন। এরা যে কত পরিমাণ জুলুম করে, তাদের জুলুমের কারণে হচ্ছে আজকে তাদের এই অবস্থা। তারা যদি জুলুম না করতো তাহলে কিন্তু এরকম হতো না, কথা বুঝতে পারছেন? তো তারা, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেখ, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু চায়, বুঝছেন? আল্লাহ কিন্তু আসলে এত মানে বুঝে না এরকম না, বা আল্লাহকে জ্ঞানদার মতো তৌফিক কারো নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি তিনি হচ্ছেন সর্বশক্তিমান। কিন্তু কথা হচ্ছে আরবীদের মধ্যে যে গুণাবলীগুলো থাকা দরকার ছিল সেগুলো কিন্তু আমরা পাইনি। এবং তাদের মতো এত মানে কঠোর ব্যবহার, এবং আপনি যে দেশে একজন এদেশে আসছেন, আপনিও যে একজন মানুষ, সেটা সে কখনোই সে আপনার আপনাকে তো ইনসান হিসেবে তারা কখনোই ভ্যালু দিবে না, কখনোই আপনাকে ভ্যালু দিবে না যে আপনি একজন ইনসান, আপনাকে সম্মান করতে হবে, বা আপনার হক, স্পেশালি যেটা হক। আপনি কিন্তু আবার কোনো আরবের কিছু নিয়ে নিলে তখন বলবে যে হাদা হক নিশানা না, মানে এটা হক আমার, এটা তুই কেন নিয়ে গেলি। কিন্তু আপনার হক মেরে দিলে তখন কোনো ঝামেলা নেই। তো এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন। তো এই হচ্ছে কথা, আমরা যারা প্রবাসী এবং যারা ভুক্তভোগী, তারা কিন্তু আসলে আমরা চাই যে আরব দেশের মানুষ হেদায়েত প্রাপ্ত হোক এবং তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক।